দেখুন চাষি ভাই, গাছ ভর্তি টমেটো, কিন্তু এই গাছগুলোকে আমাদের জমি থেকে উপড়ে বাইরে ফেলতে হবে। এগুলো আপনি আর বাজারেও নিতে পারবেন না। আর আপনি যদি এই সময় চাষি ভাই জমিতে নজর না দেন, আপনি চোখের সামনে দেখতে থাকবেন একটা গাছ থেকে আরেকটা গাছ, আরেকটা গাছ, এইভাবে সম্পূর্ণ জমি কিন্তু ছড়িয়ে পড়ছে, যেটা আমার জমিতেও লেগেছে। দেখুন, এইগুলো একটা চাষির পক্ষে সহ্য করা কিন্তু ভীষণ কষ্টকর ব্যাপার, কিন্তু অসহায় হয়ে চাষি ভাই বসে বসে দেখতে হয়, কিছু করার থাকে না। তো এই যে সমস্যা, আজকে চাষি ভাই আপনাদের সঙ্গে এই সমস্যা নিয়ে কথা বলবো। এর হাত থেকে কি প্রতিকারের উপায় আছে কিছু? এর বেটার ট্রিটমেন্ট কি হতে পারে, যাতে করে আপনি 100% জমি কিন্তু আপনি আটকাতে পারবেন না, কিন্তু আমাদের একটাই কাজ করা আছে, এই রোগটাকে দমিয়ে রাখা, অর্থাৎ একটা বাঁধনে রাখা, একটা গাছ থেকে আরেকটা গাছে না ছড়াতে দেওয়া। তো সেই সমস্যা নিয়ে আজকের ভিডিও। আপনাদের সঙ্গে রয়েছে চাষি ভাই, আমি সুশোভন। আপনারা দেখছেন গ্রিন ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল। দেখুন, টমেটো চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে কিন্তু আছি। তো এখন যে টমেটো চাষের সমস্যাগুলো আসছে, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরছি। কারণ আপনাদের সঙ্গে অন্যান্য চাষের ভিডিওগুলো কিন্তু চলতে থাকবে প্যারালালি। দেখুন, এখানে আমার যে ভেন্ডি জমি দেখছেন, এটা কিন্তু শেষ হলো এর চাষের কথা। তো এখন এই টমেটো চলছে, এরপরে এই যে বর্ষাকালীন আমি যে চাষগুলো করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এখন যে সমস্যা সেটা হচ্ছে আমাদের এই ঝিমিয়ে পড়া সমস্যা। এটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। এই ফলগুলো দেখুন টোটালি শুকাচ্ছে। তো এই যে সমস্যা, এটা এই টমেটো চাষ, বেগুন চাষ, লঙ্কা চাষের ক্ষেত্রে সব থেকে মারাত্মক সমস্যা। আপনি যদি জমিতে খেয়াল না দেন, কয়েকদিনের ভিতরে চাষি ভাই সমস্ত জমির গাছগুলো কিন্তু মারা যাবে। আর এটা কতটা ভয়ঙ্কর, আমার এক সাবস্ক্রাইবার বন্ধু তার টমেটোর জমি ছবি তুলে পাঠিয়েছে, আপনাদের দেখাবো, শেয়ার করব। আপনারা দেখলে সত্যি আপনাদের কষ্ট লাগবে, যে সম্পূর্ণ ফসল যখন তৈরি, কিছুদিনের ভিতরে যখন বাজারে আপনারা মানে বাজারজাত করবেন টমেটো, ঠিক সেই সময় সম্পূর্ণ জমি কিন্তু কয়েকদিনের ভিতরে একদম ধ্বংস বলা চলে। কতটা মারাত্মক দেখুন চাষি ভাই, এটা সহ্য করা সত্যিই দেখুন কষ্টকর। এখন যেখানে দাম 40 টাকা কিলো, আর সেখানে একটা টমেটো বাজারে যাচ্ছে না। এই টমেটোগুলো প্রথমে গাছটা মারা গেছে, তারপরে এই রোদে গায়ের ছালগুলো দেখুন ঝলসে গেছে। দেখুন, আমার জমিতেও কিন্তু এই সমস্যা হচ্ছে। এমন নয় যে আমি 100% আমার জমিকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারি। এবার আমাদের একটাই কাজ হবে চাষি ভাই, এই যে টমেটোগুলো দেখছেন, এইগুলো যেন আমরা সুন্দরভাবে বাজারজাত করতে পারি। এই গাছগুলোকে আমাদের প্রোটেকশন দেওয়া, এদের গোড়াগুলোকে সংরক্ষিত রাখা, তাহলেই কিন্তু আপনারা প্রচুর পরিমাণে টাকা ঘরে তুলতে পারবেন। এ কারণেই বলছি, এখন 30 টাকা পাইকারি, এগুলো যখন উঠবে 100% 40 থেকে 45 টাকা পাইকারি হবে। তো চেষ্টা করব আমরা, খুব মানে কঠিনভাবে চেষ্টা করতে হবে আমাদের, এগুলো যেন গাছগুলো আর না মরে। ওই গাছ প্রথম ওই গাছটাই আক্রান্ত হয়েছিল, তারপরে তার পাশের গাছে, তারপরে দেখুন আস্তে আস্তে এইখানে আসছে। তো এই যে ভয়ঙ্কর রোগের কথা বলছি, এটা আস্তে আস্তে ছড়ায়, কিন্তু একটা গাছ থেকে আরেকটা গাছ, তার পাশের গাছ, এইভাবে আস্তে আস্তে ছড়াতে থাকে। তো এই সমস্যা যে ঝিমিয়ে পড়া যে সমস্যা, দেখুন এটা মূলত ঝিমিয়ে পড়া, পাতাগুলো মানে নিচের দিকে এইভাবে ঝিমিয়ে পড়বে। এই গাছটাও দেখুন আস্তে আস্তে এইভাবে ঝিমাচ্ছে। এটাকে বলছে চাষি ভাই উইল্ট। কেমন? এই উইল্ট হচ্ছে 3 প্রকারের। এটা প্রধানত আমাদের 3টে কারণে হয়। চাষি ভাই, আগে কারণ জানতে হবে, কোন কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে, তারপরে আমরা কিন্তু প্রতিকারে যাব, না হলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আরও দেখবেন কয়েকদিনের ভিতরে সম্পূর্ণ জমি আপনার কিন্তু টোটালি 100% ড্যামেজ হতে পারে। এই সোলানসিয়া পর্বের যে সমস্ত গাছগুলো আছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয় বেশি। তো এই টমেটোতে আমাদের সব থেকে যেটা প্রকোপ বেশি পড়বে, তার হচ্ছে নাম ব্যাকটেরিয়াল উইল্ট, অর্থাৎ ব্যাকটেরিয়াজনিত সমস্যা। 2 নম্বর হচ্ছে ছত্রাকজনিত উইল্ট, ফ্যুরিয়াম ছত্রাকের দরুন হয়ে থাকে। আর একটা হচ্ছে নিমাটোড, অর্থাৎ মাটির ভিতরে যে কৃমি মূলগুলোকে গাঁট গাঁট পরিণত করে দেবে, মূল থেকে খাবার উদ্ভিদের মাথা পর্যন্ত পৌঁছাতে পারবে না, গাছটা ঝিমিয়ে মারা যাবে। তো এই 3 ধরনের সমস্যা আগে আমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। তো নিমাটোডেরটা সেরকম মারাত্মক নয়, গাছটা আপনি তুলবেন, তোলার পর যদি দেখবেন গাঁট গাঁট হয় মূলে, তাহলে সেক্ষেত্রে আপনি শিওর হবেন নিমাটোড, কিন্তু সেটা টমেটোর ক্ষেত্রে খুব মারাত্মক নয়। টমেটোর ক্ষেত্রে মারাত্মক যেটা হচ্ছে চাষি ভাই, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত সমস্যা, যেটা ব্যাকটেরিয়াল উইল্ট। তো ব্যাকটেরিয়াল উইল্ট জানার জন্য আমাদের কি করতে হবে? 100% চাষি ভাই আমাদের শিওর হতে হবে জমিতে যে ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে, তারপরে আমরা ট্রিটমেন্টে যাব, আটকানোর চেষ্টা করব, না হলে কিন্তু সমস্ত জমি শেষ হয়ে যাবে চাষি ভাই। তো আসুন জানি কিভাবে আমরা জানবো যে এই গাছগুলোতে ব্যাকটেরিয়াজনিত সমস্যা হয়েছে
না ছত্রাকজনিত সমস্যা হচ্ছে। এই গাছটাকে দেখুন চাষি ভাই, একদম পাতাটা ওপর থেকে ঝিমিয়ে যাচ্ছে, নিচের দিকে কিন্তু এরকম ঝুলছে, খেয়াল করেছেন? আর এই গাছে প্রচুর পরিমাণে টমেটোও রয়েছে, টমেটোগুলোও শুকিয়ে যাচ্ছে। অর্থাৎ এই গাছটা কদিনের ভিতরে মারা যাবে। এই টমেটোগুলোও আপনি কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন না। তো এই গাছের গোড়াটা আগে আমরা দেখব চাষি ভাই, খেয়াল করুন। এই হচ্ছে গোড়া, সমস্ত এখানে দেখুন একটা ঘাসের গোড়া, সেটাও কিন্তু পচিয়ে দিয়েছে। এই গাছটাকে তুলে নিয়ে আমরা একটু বাইরে গিয়ে বোঝার চেষ্টা করবো এটা ফাঙ্গাল উইল্ট না আপনার ব্যাকটেরিয়া জনিত সমস্যা। এটা বোঝার পরেই তবেই আমরা কিন্তু জমিতে ট্রিটমেন্ট করব। খেয়াল রাখবেন, জমিতে যদি ফাঙ্গাসের অ্যাটাক হয় তাহলে আপনি ব্যাকটেরিয়া নাশক যদি দেন তাহলে কিন্তু কাজ করবে না। আর খুব সাবধান, এই মাটিটা যদি অন্য গাছের গোড়ায় চলে যায় সেখানেও কিন্তু আপনার এই সমস্যা দেখা দেবে। জমি থেকে তুলে আনা চাষি ভাই এই যে মরতে বসা গাছটা দেখুন, তার প্রথমে আমরা শিকড়টুকু দেখব, অর্থাৎ মাটির নিচে কি ঘটছিল। খেয়াল করে দেখুন, এই যে শিকড়গুলো, এগুলো কিন্তু সব ইনঅ্যাক্টিভ, এগুলো ছাল পচেছে, ছাল পচে পচে দেখুন শুধু কাটা অংশটুকু রয়ে গেছে। এখানে খেয়াল করে দেখুন শিকড়ের উপরের যে স্তর সেটা নেই কিন্তু, কেমন টোটালি পচা শিকড়। এবার যত আস্তে আস্তে উপরের দিক যাবেন, এই দেখুন মাটির সংস্পর্শে থাকা গোড়ার যে অংশটুকু সেটুকু কিন্তু ছাল পচে একদম ভিতরের কাঠটুকু বেরিয়ে গেছে, এইখানে এসে শেষ হয়েছে। এই গাছটাতে কিন্তু শিকড়ে কোনো প্রকারের গাঁট আপনারা দেখতে পাচ্ছেন না, অর্থাৎ নিমাটোড উইল্ট, যেটা নিমাটোড ঘটিত যে সমস্যা সেটা গাছে নেই। তাহলে দুটো থাকছে, একটা হচ্ছে ছত্রাকজনিত সমস্যা আর একটা হচ্ছে যেটা ফিজিওরাম উইল্ট বলে সেইটা, আর একটা ব্যাকটেরিয়াল উইল্ট সেইটা। তাহলে এর সম্ভাবনা ব্যাকটেরিয়াল উইল্ট কি জানার জন্য আমাদের 100% শিওর হওয়ার জন্য যে কাজটা করবো সেটা এবার দেখুন। আমরা অল্প একটু কেটে দেখি ভিতরে কেমন হয়েছে। এর ভিতরে যে জাইলেম ফ্লোয়েম কলা থাকে চাষি ভাই, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে অ্যাক্টিভ থাকা সম্ভব নয়। ছাল যেখানে নেই, ঠিক না, এখানে ছালও নেই, দেখুন টোটালি কাট। এবার ব্যাকটেরিয়াল উইল্ট যেটা, সেটা একদম 100% পরীক্ষা করার জন্য আমরা এখান থেকে একটা সেকশন দেব, এখান থেকে যে সবুজ অংশ আছে এইখান থেকে একটা সেকশন দিলাম। এইটুকু কেটে নিলেই যথেষ্ট, আপনি এখান থেকে কেটে নিন। এটা গ্লাসের ভিতরে চাষি ভাই এবার আমরা ডোবাবো। এটা ডোবানোর সময় একটা কাজ করতে পারেন, একটু চিড়ে দিতে পারেন। এইবার ভালো করে দেখায়, ছালের নিচ দিয়ে এখানে কালো কালো হয়ে শুকাচ্ছে। এই গ্লাসে এটা দেওয়ার পর চাষি ভাই আমরা অপেক্ষা করব, মোটামুটি 1 ঘন্টা বাদে কি অবস্থা হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন চেরা অংশের মাঝখান থেকে সাদা সুতোর মতো অংশ আপনারা বার হচ্ছে, দেখতে পাচ্ছেন। ওইরকম যদি বার হয় তাহলে কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণ হবে। আর আমি আরও কিছুক্ষণ রাখার পর সেটা আমি দেখব। আপনাদের এখনই বলে দিই, এই কাটা সেকশন থেকে, মুখ থেকে অথবা এই চেরা অংশের ভিতর থেকে যদি এরকম একটু ঘোলা ঘোলা সুতোর মতো সাদা অংশ বার হতে দেখতে পান, জেলি টাইপের, তাহলে মনে করবেন সেটা ব্যাকটেরিয়ার আক্রমণ, না হলে ছত্রাকের আক্রমণ। তো যাই হোক, তবু যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কি করণীয় ভিডিও শেষে অবশ্যই জানাবো এবং প্রতিকারের পথ জানাবো। এবার চাষি ভাই প্রতিকারের কথায় আসি। যে সমস্ত জমির আপনার প্রকৃতি ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, অর্থাৎ জলটার ধারণ ক্ষমতা বেশি, সেই সমস্ত জমিতে এটা কিন্তু বেশি দেখা দেয়। কারণ এটা মাটিবাহিত এবং জলবাহিত রোগ, এই জলের মধ্য দিয়েই কিন্তু একটা গাছ থেকে আরেকটা গাছে ছড়ায়। আর সেচটা যদি একটু ভারী হয়ে যায়, ভারী সেচ হলে কিন্তু এটা আপনার বেশি দেখা দেবে। যখনই আপনার বাগানে দেখবেন বা আপনার ক্ষেতে দেখবেন 2-1টা করে গাছ এরকম মারা যাচ্ছে, তখনই একটু হালকা হালকা সেচ দেবেন। আর সেচ দেওয়ার সময় এটুকু আপনারা খেয়াল রাখবেন যেন জলটা কখনো বেডের ওপরে না ওঠে, একটা রসা সেচ দেবেন। এবার আপনাদের যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বলছিলাম, এঁটেল মাটিতে দেখবেন আমাদের সেচ দেওয়ার পর কিন্তু হাটা বেশি হয়ে যায়, ফাটলটা বেশি হয়, ঠিক না? এই ফাটল যে মাটিতে বেশি হয় সেখানে আপনি বুঝবেন জল ধারণ ক্ষমতা বেশি। তাহলে সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, সেক্ষেত্রেও আমাদের করণীয় আছে। সেই সমস্ত জমির
আপনার বেড একটু উঁচু করে করবেন আর মালচিং দিয়ে দেবেন। ড্রেন দিয়ে যখন জল দেবেন রসে রসে নিচে যাবে, আর সেই ক্ষেত্রে মাটিতে ফাটলের কোনো প্রশ্নই আসে না। তো ওই সমস্ত জায়গায় দেখবেন কোনো প্রকারের রোগের আক্রমণ আসবে না। কিন্তু চাষি ভাই, এই যে আমি তো এঁটেল মাটিতে করেছি, দেখতে পাচ্ছেন এইখানে গাছ একটাও কিন্তু মরেনি। আপনাদের অল্প একটু ঘুরে দেখাই, ঠিক আছে? আর আমি তো এই জমিতে মালচিংয়ে করেছি, কিন্তু আমার এই জমিটা এখান থেকে নিচের দিকে ঢালু, কেমন? নিচের দিকে যে গাছগুলো ওই অঞ্চলে দেখুন কিছু মরেছে ওখানে। এবার ওখানে মরেছে কেন? ওইখানে চাষি ভাই মরার একটা কারণ ছিল। ওখানে আমি মানে ট্রাক্টরে যখন চাষ হয়, মানে ডিপ চাষ হয়নি, ওইখানটা হালকা মাটি ছিল। এবার বেড যখন করেছিলাম তখন ওখানে বেড আপনার ইচ্ছা মতো উঁচু করতে পারিনি, যে কারণে আবার ওইদিকে একটু ঢালু জায়গা। এখান থেকে জলটা যখন ছাড়া হয় ওই নিচে গিয়ে ওখানে জমা হয়, ওখান থেকে তো আর বার করার জায়গা নেই। সেই কারণে নিচের দিকে আমার কিন্তু ওই গাছগুলো মানে মরতে দেখা যাচ্ছে। কিন্তু উপরে দেখুন, এখানে দেখুন কত সুন্দর গাছ, একটা গাছও কিন্তু আপনারা মরা দেখবেন না, ঠিক না? তো আমাদের এই জিনিসটুকু কিন্তু প্রথম কাজ, ড্রেনেজ সিস্টেম মানে খুব সুন্দর করতে হবে, আর বেড খুব সুন্দর করে উঁচু করতে হবে, আর মালচিং বেছাতে হবে, তাহলে মাটিটা ফাটার কোনো প্রশ্ন আসবে না। এই দেখুন জমিতে এখানে ড্রেন, মাটিতে রস হয়েছে তবু কিন্তু ফাটল দিয়েছে, কিন্তু এখানে মালচিং যেখানে আছে এই মালচিংয়ের নিচেই কিন্তু ফাটার কোনো প্রশ্ন আসছে না, কারণ ওখানে সরাসরি জল যায়নি, মাটিটা জমেনি, ওখানে যা জল গেছে সব কিন্তু রসা জল গিয়েছে, ঠিক না? এই কারণে এই সমস্ত জায়গায় একটা গাছও আপনি মরা দেখতে পাবেন না। এই দেখুন এখনো দেখুন জালি পড়ছে, ছোট ছোট জালি রয়েছে। আজকে চাষি ভাই 35 টাকা কিলো বিক্রি হয়েছে, কালকে যেটা 30 টাকা ছিল আজকে 35 টাকা কিলো বিক্রি হয়েছে। এইবার চাষি ভাই আপনাদের বলি, গাছ দেখে আপনারা বুঝতে পারছেন না আপনাদের গাছে কি ছত্রাকের আক্রমণ হয়েছে নাকি আপনার ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে, যার দরুন গোড়াটা ওইভাবে পড়ছে, গাছগুলো মারা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ছত্রাকনাশকও গাছে স্প্রে করব, সঙ্গে সঙ্গে গোড়াতে ড্রিঞ্চিং করব, আর তার সঙ্গে আমরা ব্যাকটেরিয়া নাশকও কিন্তু মিশিয়ে দেব। তাহলে আমার কিন্তু দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের সেরা সেরা একদম পারফেক্ট যেটা প্রয়োজন সেই ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশকের কথা আপনাদের সঙ্গে তুলে ধরছি। দেখুন আপনারা এগুলো, এটা কিন্তু একবার জমিতে আক্রমণের পর আপনি মনে করছেন একবার দেওয়ার পর থেমে যাবে, এটা কিন্তু থামে না। আপনাকে যদি ঠেকিয়ে রাখতে হয়, বেশি দিন ফলন পেতে হয়, তাহলে কিন্তু 7 দিন 8 দিন বাদে বাদে জমিতে কিন্তু আসতে হবে এবং গোড়াতে ড্রিঞ্চিং করতে হবে। আর দাম যখন এত বেশি আছে এখন বাজার, যত দিন যাবে দামটা বাড়বে, তাহলে আমাদের পরিচর্যা করতে ক্ষতি কোথায়? এবার চাষি ভাই আমার জমিতেও তো আক্রমণ দেখা দিয়েছে, সেটা আপনাদের দেখালাম। তাহলে এখনো পর্যন্ত আজকে যেটা স্প্রে করব সেটা দিয়ে মোট আমি 3 বার স্প্রে করব, অর্থাৎ গোড়াতে ড্রিঞ্চিং করব। স্প্রে করে ওপরে কিন্তু এটা ঠেকানো মুশকিল। আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতে চাষি ভাই 30 থেকে 50 ml এর কাছে আমাদের ড্রিঞ্চিং করতে হবে। তাহলে প্রথম যে ড্রিঞ্চিংটা আমি করেছিলাম রোগটা দেখা মাত্র, সেটা হচ্ছে চাষি ভাই, সেটা দেখুন কোসাইড 3000, কেমন? এর টেকনিক্যাল হচ্ছে কপার হাইড্রক্সাইড। আবার বলি, টেকনিক্যালটা আপনার ফলো করবেন, কপার হাইড্রক্সাইড, কপার অক্সিক্লোরাইড নয়, যেটা ব্লাইটক্স বা ব্লু কপারে পাওয়া যায়, এটা হচ্ছে কপার হাইড্রক্সাইড। তো এই কপার হাইড্রক্সাইড এটা 2000 3000 বিভিন্ন টেকনিক্যাল, আগে 1000 পাওয়া যেত, এখন 3000 পর্যন্ত চলে এসেছে। তো কপার হাইড্রক্সাইড আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম করে গুলবেন, গুলে প্রত্যেকটা গাছের গোড়াতে আপনারা দিয়ে দেবেন। এর ঠিক 6 থেকে 7 দিন বাদে আবার যখন ড্রিঞ্চিং করবেন তখন থাইফনেট মিথাইল অর্থাৎ রোকো নামে যেটা পাওয়া যায় সেটা মেশাবেন, আর আপনারা ওর সঙ্গে ভ্যালিডামাইসিন অথবা কাসোগামাইসিন মিশিয়ে দেবেন। তো ভ্যালিডামাইসিন সেক্ষেত্রে আপনারা মেশাবেন হচ্ছে 15 লিটার জলে 30 ml, 1 লিটারে 2 ml করে। আর রোকো থাইফনেট মিথাইল যেটা, সেটা আপনারা 40 গ্রাম মেশাবেন 15 লিটার জলে ড্রিঞ্চিংয়ের ক্ষেত্রে। এই থাইফনেট মিথাইল বিভিন্ন কোম্পানির আপনারা বাজারে পেয়ে যেতে পারেন, যে কোনো একটাটা ব্যবহার করতে হবে। করমণ্ডলের পেয়ে যাবেন। এই টানা 3 দিন চাষি ভাই বিকালের দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, বেশ ভারী বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি শেষ হলো, বৃষ্টির পর এই গাছগুলোকে টিকিয়ে রাখার জন্য এখন আমরা গোড়াতে আর একটা ড্রিঞ্চিং করব। সেটা হচ্ছে, এই দেখুন নিয়ে এসছি আমি মোট এখানে 45 লিটার জলের জন্য এটা নিয়ে এসছি আপনার 150 গ্রাম আছে। এর ভিতরে আছে ব্লাইটক্স অর্থাৎ কপার অক্সিক্লোরাইড আছে। তো ব্লাইটক্স অথবা ব্লু কপার আপনারা 150 গ্রাম নেবেন, 150 অথবা 40 গ্রাম করে অবশ্যই দেবেন ড্রিঞ্চিংয়ের ক্ষেত্রে 15 লিটার জলে। আর এর সঙ্গে মেশাবেন আপনারা স্ট্রেপ্টোমাইসিন।
আমি স্ট্রেপ্টোমাইসিন এখানে স্ট্রেপ্টো প্লাস এটা ব্যাকটেরিয়া নাশক, এটা মেশাবো এর সঙ্গে দিয়ে গোড়াতে আমরা ড্রিঞ্চিং করব। এর ভিতরে আছে স্ট্রেপ্টোমাইসিন আর টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড, এই দুটো দিয়ে এখানে কিন্তু তৈরি আছে। এটা খুব ডোজ খুব সাবধানে দেবেন। এইটুকু এই 6 গ্রামের পাতা 60 লিটার জলের জন্য হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ 4 ব্যারেল 4 জার এটা স্প্রে করতে পারবেন। বেশি ডোজ হলে কিন্তু ক্ষতি হতে পারে, এটা আপনারা অবশ্যই মেনে চলবেন। ছত্রাকের আক্রমণ হয় তাহলেও কিন্তু গাছগুলো এইভাবে নেতিয়ে পড়ে, আপনি সাধারণত পার্থক্য করতে পারবেন না। তাহলে সেটাকে বলা হয় ছত্রাকের কারণে যদি পাতাগুলো নুয়ে পড়ে তাহলে সেটাকে বলে চাষি ভাই ডাম্পিং অফ। তো এই ডাম্পিং অফের জন্য সব থেকে ভালো ওষুধ যেটা মানে খুব সুন্দর কাজ হয় সেটা হচ্ছে বায়ার কোম্পানির অ্যালাইট। এই অ্যালাইট আপনারা দিতে পারেন প্রতি লিটার জলের জন্য 2 গ্রাম। জমিতে ভালো করে গাছটা ভিজিয়ে দেবেন এবং পারলে গোড়াতেও একটু দেবেন, দেখবেন ছত্রাকের আক্রমণে সব থেকে বেটার কাজ হবে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা যে এত সময় দেখলেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।